হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের লেকচার নাম্বার 1টি। তো আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 2টি দেখব। তো আমি আশা করছি যারাই এই ক্লাসটি দেখবে তোমরা ক্লাসের সময় যাতে হাতের কাছে খাতা কলমটি থাকে, তাহলে কি দেখা যাবে যে যখন আমি বোর্ডে যা লিখবো তোমরা যদি খাতায় তুলো তাহলে পরীক্ষার আগের রাতে আর তোমাদের সম্পূর্ণ বইটি দেখতে হবে না। তা আমি ক্লাসে যা কিছু দেখাচ্ছি তোমরা যদি শুধু ওই আগের দিন এই খাতাটি যদি দেখে যাও তাহলেই কিন্তু তোমাদের রিভিশন, যাকে রিভিশন বলে, ওইটা কভার হয়ে যাবে। এই হচ্ছে কথা। তো চলো আমরা আজকের লেকচারটি আমরা দেখে নিই। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লেকচার নাম্বার 2। তো আমি তোমাদের কাছ থেকে আশা করব যে প্রত্যেকটি লেকচার দেখার আগে, মানে সবগুলো লেকচার তো অবশ্যই তোমরা সিরিয়ালভাবে দেখবে, যে মনে করো যে আজকে 1 নাম্বার দেখলা, কালকে 5 নাম্বার দেখলা, এভাবে না। তো তোমরা মনে করো আজকে 1, 2, 3, 4 এভাবে ধারাবাহিকভাবে তোমরা লেকচারগুলো দেখবে। এবং লেকচারগুলো দেখার আগে অন্ততপক্ষে 15 মিনিট আগে আমি গত ক্লাসে কি দেখিয়েছিলাম তোমরা ওইগুলা দেখে আসবা। তাহলে দেখে আসলে কি হবে যে আমি যদি আজকে যা কিছুই পড়াই, আগের ক্লাসের যা কিছু হয়তো এরকম দেখা যাবে যে গত ক্লাসের সাথে আজকের ক্লাসটাই রিলেটেড থাকবে। তো যদি তুমি মনে করো গত ক্লাসের পড়াগুলো ভুলে গেছো, তাহলে আজকে তো আর তোমাদের মনে রইল না। তখন তুমি কি করবা? তখন আমার আবার দেখা যাবে যে সম্পূর্ণ ক্লাস আবার আমার নতুন করে দেওয়া মানে বলতে হচ্ছে। তো এটা তো আসলে সম্ভব না। মনে করো গত ক্লাসের যদি আজকে আবার শুরু করি তাহলে আমি তো আর সামনে আগাতে পারবো না। তো তোমরা কি করবা যে প্রত্যেকটা ক্লাস দেখার আগে অন্ততপক্ষে 15 মিনিট তোমরা আগের ক্লাসগুলো দেখে আসবা। তো চলো আমরা দেখে নিই। তো গত ক্লাসের হালকা একটু আমি রিক্যাপ করে দিচ্ছি যে গত ক্লাসে আমরা দেখেছিলাম ত্রিভুজ আসলে কি। ত্রিভুজ কি যে আমরা দেখেছিলাম ত্রিভুজ হচ্ছে এরকম আকৃতির একটা কিছু, যে তার সীমাবদ্ধ একটা অঞ্চলের মধ্যে সে আটকে থাকে। যেমন তার এই বাহুটি কিন্তু চাইলেই ওইদিকে আর যেতে পারছে না, যে মানে তার তিনটি ত্রিভুজ হচ্ছে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি। সে চাইলেই এভাবে কিন্তু আড়াআড়িভাবে বা সমান্তরালভাবে থাকতে পারছে না। তো সে কিভাবে থাকতে হচ্ছে, যে তার সীমাবদ্ধ আছে, যে সে মনে করেন এই দাগটি আর ওই অন্য পাশে যেতে পারছে না, বা এটিও অন্য পাশে আসতে পারছে না। তো সে সীমাবদ্ধ আছে কিন্তু। তো ত্রিভুজ হচ্ছিল এটাই, যে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা বলছি ত্রিভুজ। তো ত্রিভুজ হচ্ছে আমরা দেখেছিলাম যে 6 প্রকার। একটি হচ্ছে বাহুবেদে, আর একটি হচ্ছে কোণবেদে। তো বাহুবেদে ত্রিভুজ কোনগুলো? যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এবং দেখছিলাম আমরা বিষমবাহু ত্রিভুজ। এবং কোণবেদে ত্রিভুজ কোনগুলো? যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা কাকে দেখেছিলাম? যে সমকোণী ত্রিভুজ হচ্ছে ওই ত্রিভুজগুলো যে ত্রিভুজগুলো একটি কোণ 90 ডিগ্রি। যেমন যে এই হচ্ছে একটি ত্রিভুজ, আমি কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকি, যার কারণে আমার চিত্রগুলো 100% হয় না। তো তোমরা একটু খাতার মধ্যে সুন্দর করে লিখবা। এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এবং এটা মনে করেন যে 30 ডিগ্রি, এটা মনে করেন 60 ডিগ্রি। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলেছিলাম তোমাদের ক্লাসে, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। যে আমি কি বলেছিলাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো দেখেন আমরা সমকোণী ত্রিভুজ পড়েছিলাম যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকেই আমরা বলছি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকেই আমরা কি বলছি? যে সমকোণী ত্রিভুজ বলছি। তারপর আসছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ ওই ত্রিভুজের একটি কোনো সমকোণ বা 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তবেই কিন্তু আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলছি। তো যদি একটি কোণ 90 ডিগ্রি হয় আমরা তো তাকে সমকোণী ত্রিভুজই বলবো, আমরা তো আর সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো না। তো দেখো মনে করেন যে এরকম একটি ত্রিভুজ যার একটি কোণ, মানে এই কোণ বলেন, এই কোণ বলেন, বা ওই কোণই বলেন, একটি কোণ তার নেই, 90 ডিগ্রি নেই, তাকে আমরা কি বলছি? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি। তাকে আমরা
সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছে। এ হচ্ছে কথা। এবং আরেকটি ত্রিভুজ ছিল আমাদের যে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যে যে একটি ত্রিভুজের যে একটি কোণ 90 ডিগ্রি এর বড় হবে, মনে করেন এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, একটি ত্রিভুজের একটি কোণ কি হবে? 120 ডিগ্রি বা 90 ডিগ্রি এর চেয়ে বড়, ওকে আমরা কি বলছি? স্থূলকোণী। স্থূল মানে বড়, তো আমরা ওকে বলছি স্থূলকোণী ত্রিভুজ। তারপর আমরা চিনেছিলাম যে একটি ত্রিভুজের মধ্যে বাহু থাকে 3টি। একটি ত্রিভুজের, আমি একটু হয়তো ফাস্ট বলে যাচ্ছি, তো আমি ধীরে ধীরে বলছি। একটি ত্রিভুজের বাহু থাকে 3টি। তো ওই 3টি বাহুর নাম কি কি আমরা শিখেছিলাম। তো নাম কি কি শিখেছিলাম? দেখো, একটি ত্রিভুজের বাহু 3টি, এর মধ্যে নাম আমরা শিখেছিলাম। প্রথমটির নাম হচ্ছে, মনে করেন, অতিভুজ। কি শিখেছিলাম? একটির নাম শিখেছিলাম আমরা অতিভুজ। তারপর শিখেছিলাম আমরা লম্ব। লম্ব বা কি শিখেছিলাম? যে বিপরীত বাহু। লম্ব বা বিপরীত বাহু। আবার আরেকটি ত্রিভুজের নাম শিখেছিলাম যে ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি বা কি বাহু? সন্নিহিত বাহু। দেখাও এই তিনটি ত্রিভুজের, মানে ত্রিভুজের রেখা যে থাকে, ত্রিভুজের যে 3টি রেখা থাকে, ওই কোন রেখার কি নাম আমরা এই 3টি নাম শিখেছিলাম। তো এই পর্যন্তই রেখেছিলাম আমাদের আলোচনা আর কি। তো দেখো, তোমাদের হয়তো মনে হয়েছে। তো আমরা চলো আজকে নতুন আলোচনায় চলে যাই। তো তোমাদের বইয়ে একটু লক্ষ্য করো, এদিকে একটু লক্ষ্য করো। তোমাদের বইয়ে একটা জিনিস দেখতে পারবে যে এরকম করে একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এই ত্রিভুজ বা এটার মাধ্যমে আমরা কি কি প্রমাণ করতে পারবো? এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে ওইগুলোকে আমরা ডিফাইন করতে পারবো। তো দেখো, এই যে একটি ত্রিভুজ, তো ত্রিভুজের মনে করো যে এটি হচ্ছে পি, এটি হচ্ছে ও, এটি হচ্ছে এম, এবং এরই মানে এই দাগের সমান্তরাল ভাবে, এই রেখার সমান্তরাল ভাবে আমি আরেকটি রেখা নিলাম, এটা হচ্ছে এম, আর এইদিকে হচ্ছে P1, M1 এবং P1। তো এখন কথা হচ্ছে যে সমান্তরাল কথাটি, আমি একটি কথা বলেছি যে সমান্তরাল কথাটি আসলে কি? তো দেখো, তোমরা হয়তো জানো বা নাই জানো, দেখো আমি একটু হালকা করে বলে দিচ্ছি যে মনে করেন যে এইদিকে একটি রেল লাইন যাচ্ছে, এইদিকে যদি একটি রেল লাইন যায়, তো মনে করেন অনেক সময় কিন্তু রেলটিকে ইউটার্ন নিতে হয়। এই যে এই যে এই যে এই যে ইউটার্ন নিতে হয়। আমার মানে চিত্রটা আঁকা হচ্ছে না আর কি। তো দেখো, তো সমান্তরাল বিষয়টি আসলে কি বোঝায়? যে যদি এখানের দূরত্ব 10 মিটার হয়, মানে একটি রেল লাইনের দূরত্ব, এই প্রস্থের দৈর্ঘ্য, প্রস্থের মান যদি 10 মিটার হয়, তাহলে এখান থেকে যে ইউটার্নটি নিবে, এখান থেকে যে ও ইউটার্নটি নিবে, তাহলে এখানে কত মিটার হবে? 10 মিটারই হবে। দেখো, এখানে যদি 10 মিটার হয়, তবে এখানেও সে 10 মিটার হবে। তাহলে আমরা কি বলতে পারছি? যে সমান্তরাল হচ্ছে সমানভাবে চলমান। যেমন ধরেন আপনার একজন বন্ধু, আপনি ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটানা পড়েছেন। তো আপনার বন্ধুর যদি পাশের বাসা হয়, তাহলে ও ভোর 6টা থেকে, মানে তোমার সাথে বসে 6টায় বসে সে 12টা পর্যন্ত তোমার মতো টানা সময় পড়তে থাকছে। তাহলে কি দেখা যাচ্ছে? যে তুমি এবং তোমার বন্ধু দুইজন সমান্তরাল ভাবে পড়ছো, মানে সমান। এই হচ্ছে একটি অংশ, এই হচ্ছে একটি অংশ। এখানের দূরত্ব যতটুকু হবে, আমাদের ওইখানের দূরত্ব ততটুকু হবে। তো এটা হচ্ছে সমান্তরাল, মানে সমানভাবে যায়। এই অংশ হচ্ছে সমান্তরাল। যেমন আমরা কিন্তু যখন আয়ত পড়েছিলাম, তখন দেখেন
এই অংশ এই অংশ এই অংশ এই অংশ সমান, এবং এই অংশ সমান কিন্তু, বা এই অংশ সমান। তো এটা হচ্ছে সমান্তরাল, বা আমরা যখন সামান্তরিক পড়েছিলাম, সামান্তরিক যখন পড়েছিলাম তখনও কিন্তু এই সমান্তরাল টার্মটি আসে। তো আশা করি সমান্তরাল কথাটি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি। তো দেখো এখানের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এটা হচ্ছে আমাদের থিটা কোণ। যদি তুমি একটু লক্ষ্য করো, দেখো এটা কিন্তু আসলে আমাদের 90 ডিগ্রি। এটা আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি তুমি লক্ষ্য করো, তবে এটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে? তো দেখো এখানে আমরা ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ P1 ও M1 দুইটি ত্রিভুজ পেয়েছি। পি ও এম এবং P1 ও M1 দুইটি ত্রিভুজ পেয়েছি, এবং ওরা একে অপরের দুইটি ত্রিভুজ যে হয়েছে, ওরা একে অপরের কি একে সদৃশ ত্রিভুজ, একে অপরের সদৃশ ত্রিভুজ। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত যে মানটি হবে, এইখান থেকে এই পর্যন্ত একই মান হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে PM বাই P1 M1, PM বাই P1 M1, যেহেতু এই দুইটি রেখা সমান্তরালভাবে গেছে, আমরা ওইটা লিখতে পারি। তারপর কি লিখব, যে OP বাই OP1, OP বাই OP1। এই যে এখান থেকে OP, এখান থেকে OP এবং এখান থেকে OP1, OP এবং OP1 দুইটি রেখাই কিন্তু সমান। তো আমরা এরপর কি লিখতে পারি, দেখো PM আমরা কিন্তু আর গুণন করব। আমরা এখানে কি করব, যে আর গুণন করব। আর গুণনটা কিভাবে করব, যে PM এখানের OP যদি এই দিকে আসে এবং এখানের P1 M1 যদি ওই দিকে যায়, তাহলে দেখেন এখানে নিচে হচ্ছে OP1। তাহলে দেখো PM হচ্ছে আমাদের কি, এখানে PMটা হচ্ছে আমাদের কিন্তু লম্ব, PMটা হচ্ছে আমাদের লম্ব। এখানে লম্ব কিভাবে ডিফাইন করলেন, যে দেখো এখানে যদি এটা হচ্ছে কোণ, ঠিক আছে, আর কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব, এবং কোণের সাথে জড়িত বাহুটি হচ্ছে ভূমি, এবং সবচেয়ে বড় বাহুটি হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে? তাহলে দেখো PMটা হচ্ছে আমাদের লম্ব। যদি আমি এখানে PMটা এখানে আমাদের কি লম্ব, আর OPটা কি আমাদের অতিভুজ। তো দেখো লম্ব বাই অতিভুজ। তারপর কি P1 M1, এখানে P1 এটা যদি কোণ হয় তাহলে তো এটাও লম্বই, তাহলে লম্ব। আর কি হচ্ছে কেন, OP1, এখানে কি হচ্ছে OP1, তো OP1 কিন্তু অতিভুজ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটি অবস্থা। তুলে নাও তোমরা সবাই, এই অংশটি তুলে নাও। তারপর দেখো একটু,
আমি আশা করছি তোমরা এই পর্যন্ত তুলে নিয়েছো। তারপর দেখো যদি আমরা এটা লিখি যে ওপি বাই OP1 ইজ ইকুয়াল টু OM বাই OM1। কি করলাম আমি যে ওপি এই যে ও এই যে পি ওপি এবং OP1 ওপি বাই OP1 ইজ ইকুয়াল টু OM এই যে OM1 OM বাই OM1। তারপর আমরা কি করব দেখো ওপি এখানের OM যদি এইদিকে নিয়ে আসি OM ইজ ইকুয়াল টু ওপি যদি ওই পাশে নিয়ে যাই OP1 বাই OM1। এখন দেখো ওপি এখানের ওপি কি, এখানের ওপিটা কি অতিভুজ, এখানের ওপিটা কি অতিভুজ, ওপিটা হচ্ছে অতিভুজ, ওপিটা হচ্ছে কি অতিভুজ। OM এখানের OMটা কি ভূমি, OMটা কি ভূমি। এই যে আমি কিন্তু তোমাদের গত ক্লাসে কিভাবে ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে হয় আমি তোমাদের শিখিয়েছি। তাহলে দেখো ওপি হচ্ছে আমাদের কি অতিভুজ এবং OM হচ্ছে আমাদের ভূমি ইজ ইকুয়াল OP1 OP1 হচ্ছে আমাদের কি সবচেয়ে বড় বাহু, তাই বলে অতিভুজ OM1 ত্রিভুজ কোণের সাথে সংযুক্ত আছে তাই বলে ও ভূমি। তাহলে দেখো এদিকে অতিভুজ বাই ভূমি ওইদিকে অতিভুজ বাই ভূমি আমাদের মিলছে। তুলে নাও। তারপর দেখো PM বাই P1 M1 ইজ ইকুয়াল OM বাই OM1। ঠিক আছে, ওটাকে আমরা কি করতে পারি PM আমরা স্থানান্তর করব যে OMটা এখানে আর P1 বাই M1 এবং ওইখানে হচ্ছে M1। দেখো আমরা আমাদের স্থানান্তর করার পরেও কিন্তু প্রত্যেকটি ভগ্নাংশের উপরের অংশ এবং এইদিকে নিচের অংশ কিন্তু সমান থাকছে। তো PM এবং OM1 এই দুটি অংশ জায়গায় থাকলো, তো OMটা এদিকে আসছে আর P1 বাই M1 ওইদিকে গেল। PM এখানে কি দেখো PM হচ্ছে আমাদের এখানে কি PM হচ্ছে এখানে আমাদের লম্ব, PM হচ্ছে এখানে আমাদের লম্ব আর OMটা কি OMটা হচ্ছে আমাদের ভূমি, OMটা কি ভূমি। ওই যে দেখো PM হচ্ছে আমাদের লম্ব আর OM হচ্ছে আমাদের ভূমি ইজ ইকুয়াল P1 M1 এখানে কি যেহেতু কোণের সাথে জড়ানো নয় বা এটা সবচেয়ে বড় বাহু না তাই বলে ও লম্ব এবং M1 হচ্ছে কি ভূমি। এই হচ্ছে আমাদের অনুপাতগুলো, এই হচ্ছে আমাদের অনুপাতগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর কি এটা তোমরা তুলে নাও। তো দেখো আমি আশা করি তোমরা তুলে নিয়েছো। এখানে আমি কি করলাম যে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের যে দেখো এখানে প্রথমে P ও M একটি ত্রিভুজ আমি নিলাম, নেওয়ার পর PM ত্রিভুজ নেওয়ার পরে PM রাশির সমান্তরালে PM রেখার সমান্তরালে বা PM বাহুর সমান্তরালে আমি একটি P1 M1 একটি অন্য একটি বাহু বা রেখা নিলাম। নেওয়ার পর কি হলো দেখো ত্রিভুজ POM এবং ত্রিভুজ P1 ও M1 থেকে
একে অপরের কি সদৃশ ত্রিভুজ, মানে পি ও এম আর P1 ও M1 উভয় কি, উভয় হচ্ছে একে অপরের সদৃশ ত্রিভুজ। এখানে দেখো P1, এখানে দেখো পি ও এম একটি ত্রিভুজ হয়েছে এবং এইদিকে কিন্তু পি ও এম এর চেয়ে বড় আরেকটি ত্রিভুজ হয়েছে, কিন্তু কোণ কিন্তু ওদের থিটা কোণী, কোণেদের থিটা কোণী। সদৃশ ত্রিভুজ মানে হচ্ছে একে অপরের সমান্তরাল, মানে সমান্তরাল হবে এবং মান যদি তুমি বের করতে চাও তাহলে সমানই হবে প্রায়। তারপর দেখো, যদিও ত্রিভুজের কোনো মান নির্ণয় করা যায় না কোণের মান আর কি, তো দেখো পিএম বাই P1 M1, পিএম বাই P1 বাই M1, এই যে লিখলাম, ওপি বাই OP1, এই যে লম্ব ভাগ লম্ব, অতিভুজ ভাগ অতিভুজ। তো আমরা তারপর কি করলাম, স্থানান্তর করলাম। স্থানান্তর বলতে কি, যে ওই দিকের উপরের দিকের বাহু এখানে নিচে নিয়ে আসলাম আর এখানে নিচের বাহু উপরে নিয়ে গেলাম, তাহলে P1 বাই OP, P1 বাই কি OP ইজ ইকুয়াল টু P1 M1 বাই OP1। তো পিএম বলতে এখানে কি, পিএম বলতে এখানে লম্ব, আর ওপি বলতে এখানে অতিভুজ, ওপি বলতে এখানে কি অতিভুজ। P1 M1, এই যে P1 M1 এখানে লম্ব, এইদিকে হচ্ছে এটা যদি মনে করো যে তোমাদের P1 আর এটা যদি মনে করো M1 আর এটা যদি হয় তাহলে এটা কি লম্ব, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভাইয়া ভূমি, এটা হচ্ছে তোমাদের ভূমি। তাহলে দেখো P1 M1 হচ্ছে লম্ব আর P1 হচ্ছে তোমাদের কি অতিভুজ, এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো এমন করে তিনটি অনুপাতে আমি দেখিয়ে দিলাম আর কি। তো চলো আমরা পরে চলে যাই। তারপর এখন দেখো একটি আমাদের আলোচনা আসছে যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কি আসে, যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সূক্ষ্মকোণ বলতে কি, এই কোণটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে কি আমরা সূক্ষ্মকোণ বলি? আসলে না, 90 ডিগ্রিকে কিন্তু আমরা বলি সমকোণ। তো এখানে বলছে যে সূক্ষ্মকোণ, আর আমাদের ত্রিকোণমিতি অনুপাতে কিন্তু সব অনুপাতগুলো সূক্ষ্মকোণের সাপেক্ষেই নির্ণয় করা হয় আর কি। দেখো 90 ডিগ্রি আর এখানে হচ্ছে তোমাদের থিটা কোণ। দেখো এটি হচ্ছে আমাদের কোণ বাহু, এই বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তো লম্বের অন্য একটি নাম হচ্ছে বিপরীত বাহু। কার বিপরীত? কোণের বিপরীত। ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কার সাথে সন্নিহিত? কোণের সাথে সন্নিহিত আর কি। তো দেখো, তো আমাদের ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে। ত্রিকোণমিতিতে কয়টি অনুপাত? 6টি অনুপাত। কি, যে কথাটি কি বললাম, ত্রিকোণমিতিতে কয়টি অনুপাত? 6টি অনুপাত। অনুপাতগুলো কি কি? সাইন, কজ, টেন, কোসেক, সেক, কট। তারপরে দেখো সাইন। তো ত্রিকোণমিতিতে 6টি অনুপাত, কোনটার সাপেক্ষে, কোন বাহুর সাপেক্ষে কোন অনুপাত, এটা আমরা এখন দেখব। সাইন, প্রথমে যে সাইন, আর একটি কথা হচ্ছে যে ত্রিকোণমিতিতে কোণ ছাড়া অনুপাতগুলোর কোনো মান ডিফাইন হয় না। কি বলেছি, যে ত্রিকোণমিতিতে কোণ ছাড়া, এই যে এখানে যদি ভুল ক্রমেও তোমরা পরীক্ষার খাতায় কোণ না দাও, ত্রিকোণমিতির অনুপাতের সাথে যদি ভুল ক্রমেও তোমরা
কোণগুলো না লিখো তবে কিন্তু তোমাদের আর কোণের মানে অনুপাতের মানটা তোমরা ডিফাইন হবে না, ভুল। কি যে কোণ ছাড়া অনুপাতের কোনো মান নেই। কোণ ছাড়া অনুপাতের কোনো মান নেই। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো, তাহলে দেখুন কিন্তু তুমি দেখবা যে সাইন কোনো মান দিচ্ছে না, ম্যাথ এরকম আসছে। দেখো সাইন থিটা কোণের সাপেক্ষে আমরা সাইনকে নির্ণয় করছি, থিটা কোণের সাপেক্ষে আমরা কি নির্ণয় করছি, সাইনকে নির্ণয় করছি। থিটা কোণের সাপেক্ষে যদি হয়, দেখো সাইন তোমরা মনে রাখবে যে লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি, অতিভুজ। ভুল করে ফেলছি। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে যদি আমরা গত ত্রিভুজের মতো ও এম পি ধরে নেই, তাহলে দেখো সাইন ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম, যে লম্ব বাই অতিভুজ। লম্বটা এখানে কি, লম্বটা হচ্ছে আমাদের পিও বা ওপি, যাই বলো, পিও বা ওপি হচ্ছে আমাদের এখানে কি, লম্ব। অতিভুজ পিএম হচ্ছে আমাদের এখানে অতিভুজ। ওপি হচ্ছে লম্ব, পিএম হচ্ছে আমাদের অতিভুজ। তো সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ। তো তোমরা এটা কিভাবে মনে রাখবে, মানে 6টি অনুপাত তো অবশ্যই মনে রাখতে হবে। তোমরা ছন্দের আকারে মনে রাখতে পারো, যেমন সাগরে লবণ অতি, সাগরে কি অতি, লবণ অতি। তুমি সাগরে যদি কোনো সময় যাও, তাহলে দেখবে যে সাগরের পানি তোমার মুখে নেওয়ার মতো না, অতিরিক্ত লবণাক্ত। তো যে কারণে সাগরে লবণ অতি। সাগর দিয়ে এখানে কি বোঝাচ্ছে, সাগর দিয়ে এখানে বোঝাচ্ছে সাইন। লবণ দিয়ে এখানে কি বোঝাচ্ছে, লম্ব। এবং অতি দিয়ে কি বোঝাচ্ছে, অতিভুজ। তো কি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি। তারপর আসেন কস থিটা। তারপর আসেন কি, কস থিটা। কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি, অতিভুজ। এখানে ভূমিকে, ভূমি হচ্ছে অএম। তোমরা দেখো এখানে ভূমি হচ্ছে কিন্তু অএম, ভূমি হচ্ছে আমাদের অএম। আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে পিএম। এই যে পিএম হচ্ছে আমাদের কি, অতিভুজ। cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos θ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তো আমরা এখানে কি করব, যে দেখো মনে রাখার তো অবশ্যই কোনো কৌশল আছে। কৌশলটা কি, কবরে ভূততি, কবরে ভূততি। যদিও কবরস্থানটা কিন্তু খুবই পবিত্র একটি স্থান, ঠিক আছে। তো দেখো কবরে ভূততি, কবর এখানে কি বোঝাচ্ছে, কজ। এগুলো কিন্তু আমরা মনে রাখার জন্য কৌশলগুলো আমরা দেখছি আর কি, টেকনিকগুলো দেখছি। তো কবর মানে হচ্ছে কজ, ভূত হচ্ছে ভূমি, আর অতি হচ্ছে অতিভুজ। তো কি, cos θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। cos θ ইজ ইকুয়াল টু কি ভাইয়া, লম্ব বাই ভূমি। আমরা কিভাবে মনে রাখবো, যে কবরে ভূততি, কবরে কি অতি, ভূততি। আর sin θ আমরা কি শিখেছি, যে sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, সাগরে কি অতি, লবণতি। অতি মানে অতিরিক্ত লবণ আর কি, আর অতি মানে তো অতিভুজ বোঝাচ্ছে। যাই হোক, তো দেখো তারপর হচ্ছে আমাদের tan θ, tan θ, tan θ ইজ ইকুয়াল টু কি হবে,
লম্ব বাই ভূমি। টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব বাই ভূমি। এখানে দেখো লম্ব হচ্ছে পিও, পিও হচ্ছে আমাদের কি? লম্ব, লম্ব। আর ভূমি, ভূমি হচ্ছে টেন থিটার অনুপাতটা কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি আমাদের? পিও, লম্ব হচ্ছে আমাদের ওপি বা পিও, আর ভূমি হচ্ছে আমাদের ওএম, ভূমি হচ্ছে আমাদের কি? ওএম। তো টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তো আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে কি? মনে করো তুমি একটি গ্রামে বাস করো, একটি গল্প বলছি, তুমি একটি গ্রামে বাস করো, তো মনে করো একটি গ্রাম পঞ্চায়েত আছে না, ওইগুলো বসলো, বসার পরে দেখবা কোনো একটি রাস্তা যদি নির্মাণ কাজ চলে, কোনো একটি যদি তোমাদের রাস্তা নির্মাণ কাজ চলে, তাহলে সবাই বলবে যে কাজটি আমাদের মনে করে নিচে রড দিলে ভালো হবে, তারপর সিমেন্ট ওই পরিমাণ দিলে ভালো হবে, তারপর ইট ওই পরিমাণ দিলে ভালো হবে। কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের চাইবেন যে এইভাবে না, উনার অন্য একটি মত থাকবে, উনারও ভালো মত, কিন্তু উনারও একটু আলাদা মত থাকবে। যদি ওই মতে সবাই যায় তাহলে উনি বলবেন ঠিক আছে, যদি ওই মতে না যায় তাহলেই কিন্তু তিনি আর এই কাজে নিয়োজিত থাকবেন না, বা উনি আর সাহায্য করবেন না রাস্তাটি তৈরি হতে। ঠিক আছে, তাহলে টেরা হচ্ছে ওই ধরনের ব্যক্তি। আর লম্বা, লম্বা মানে তো বুঝোই, আর ভূত মানে তো ভূমি। তো কি হচ্ছে এখানে? টেরা মানে হচ্ছে 10, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূমি মানে হচ্ছে কি? ভূত মানে হচ্ছে ভূমি। তো কি দাঁড়ালো? টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। দেখো আমরা এখানে তিনটি কিন্তু অনুপাত পেয়ে গেছি। প্রথম অনুপাতটি কি? সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমার সাথে বলো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমি এটা মনে রাখার কি টেকনিক দিয়েছি? যে সাগরে লবণ অতীত। তোমরা যদি পারো নিজে নিজে ইউনিক একটি টেকনিক বের করে মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে দেখো দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণতি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলেছি? লম্ব বাই অতিভুজ বা সাগরে লবণতি। সাগর দিয়ে হচ্ছে সাইন, লবণ দিয়ে হচ্ছে লম্ব, আর অতি দিয়ে হচ্ছে অতিভুজ। তারপর আসেন cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। আমি কি বলেছি টেকনিকটা? যে কবরে ভূত অতি, কবরে কি অতি? ভূত অতি। সাইন cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তারপর কি? টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটি মনে রাখার কি টেকনিক দিয়েছি? যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। টেরা দিয়ে হচ্ছে 10, লম্বা দিয়ে হচ্ছে লম্ব, ভূত দিয়ে হচ্ছে ভূমি। টেরা লম্বা ভূত, টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো আমরা এই যে অনুপাতগুলো নিয়ে আসলাম, আসলে এই ত্রিভুজের সাপেক্ষে আমরা অনুপাতগুলো নিয়ে আসলাম। দেখো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে ছোট। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণটি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট থাকবে। তো এই ত্রিভুজের সাপেক্ষে কিন্তু আমরা এই অনুপাতগুলো নির্ণয় করলাম। তো তুলে নাও তোমরা। তো দেখো এখানে আমাদের তিনটি অনুপাত গেল, বাকি রইল আমাদের আরো কয়টি অনুপাত? 6টি অনুপাতের মধ্যে 3টি চলে গেল, আমাদের আরো রয়ে গেল 3টি অনুপাত। বাকি 3টি সহজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলেছি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলেছি? লম্ব বাই অতিভুজ। cos থিটা ইজ ইকুয়াল টু কি বলেছি? ভূমি বাই অতিভুজ। cos থিটা ইজ ইকুয়াল টু কি বলেছি? ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা ইজ ইকুয়াল টু বলেছি যে লম্ব বাই ভূমি। তারপর দেখো আসছে আমাদের কোসেক। কি আসছে? কোসেক।
কোসেক থিটা, থিটার মান ছাড়া কিন্তু কোনো অনুপাতের মান অ্যাভেলেবল না। তো কোনো কারণে যদি থিটার মান বা কোণের মান না দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল। তো দেখো cos থিটা মনে রাখবা যে সাইনের বিপরীত। cos থিটা কার বিপরীত? সাইনের বিপরীত। তো সাইন হচ্ছিল আমাদের লম্ব বাই অতিভুজ। তো cos থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। cos থিটা কি ভাইয়া? অতিভুজ বাই লম্ব। cos থিটা কি? অতিভুজ বাই লম্ব। তারপর দেখো sec থিটা। তো এটা যেহেতু সাইনের বিপরীত, তো এটার জন্য আর আলাদা করে ছন্দ দেওয়ার দরকার নেই যে একটি ছন্দ দিলাম, তো এই ছন্দটিও তো মনে রাখতে মাথার মধ্যে স্পেস দরকার। তাহলে দেখো সাইন থিটা কি বলেছিলাম? লম্ব বাই অতিভুজ। তো কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখবা? যে অতিভুজ বাই লম্ব। যদিও এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো দেখো কোসেক থিটা যদি আমরা এই ত্রিভুজ থেকে দেখি, যে দেখো অতিভুজ হচ্ছে কে? পিএম হচ্ছে আমাদের অতিভুজ। পিএম হচ্ছে আমাদের কি? অতিভুজ। আর লম্ব হচ্ছে ওপি। লম্ব কে? ওপি হচ্ছে আমাদের লম্ব। এই হচ্ছে ওপি হচ্ছে আমাদের কি? লম্ব। তারপর দেখো সেক থিটা কি হবে? সেক থিটা হচ্ছে আমাদের কোসেকের বিপরীত। সরি, সেক থিটা হচ্ছে সেক থিটা হচ্ছে কজের বিপরীত। সেক থিটা হচ্ছে কজের বিপরীত। কজ থিটা ছিল কি? ভূমি বাই অতিভুজ। সেক থিটা কি হবে? ভূমি। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। cos থিটা ছিল ভূমি বাই অতিভুজ, আর sec থিটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই কি হবে? ভূমি হবে। অতিভুজ বাই কি হবে? ভূমি হবে। তো দেখো অতিভুজ এখানে কি? পিএম হচ্ছে আমাদের কি ভাইয়া? অতিভুজ। পিএম হচ্ছে আমাদের কি? অতিভুজ। আর ভূমিকে? ভূমি হচ্ছে ওএম হচ্ছে আমাদের ভূমি। ওএম হচ্ছে আমাদের কি? ভূমি। তো কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত। কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। সেক থিটা ইজ ইকুয়াল টু ভূমি অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইজ ইকুয়াল টু কি? অতিভুজ বাই ভূমি। আর টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। কট থিটার অনুপাতটি কি হবে? কট থিটার অনুপাতটি হবে টেন থিটার বিপরীত। যেহেতু টেন থিটা ছিল আমাদের লম্ব বাই ভূমি, কট থিটা হবে ভূমি বাই লম্ব। কট থিটা কি হবে? ভূমি বাই লম্ব। কট থিটা হবে আমাদের ভূমি বাই লম্ব। তো দেখো এখানে ভূমি হচ্ছে কে? ওএম হচ্ছে আমাদের ভূমি। ওএম হচ্ছে আমাদের কি? ভূমি। আর পিএম ওপি হচ্ছে আমাদের কি? লম্ব। এখানে অতিভুজের কোনো কানেকশন নেই। তো দেখো আমরা পড়েছিলাম আগে 3টি অনুপাত, এখন পড়লাম হলো 3টি অনুপাত। তো আমার সাথে একটু বলো যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে সেক থিটা। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। কট থিটা কি? ভূমি বাই লম্ব। তো তোমরা এই পর্যন্ত তুলে নাও আর কি। তারপর আমরা দেখব যে এই 6টি অনুপাতের কিন্তু বিপরীত অংশ আছে, বিপরীত অনুপাত আছে। তো আমরা ওইটা দেখব। আশা করি তোমরা তুলে নিয়েছো। আমি এখন এটাও মিটিয়ে দিচ্ছি আর কি। তো দেখো সাইন থিটা। সাইন থিটার বিপরীত কি বলেছিলাম? সাইন থিটার বিপরীত বলেছিলাম যে সাইন থিটার বিপরীত বলেছিলাম যে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কি বলেছিলাম? কোসেক থিটা। তো আমরা চাইলেই এটাকে কি করতে পারি? এরকম লিখতে পারি যে 1 বাই সাইন থিটা। সাইন থিটার বিপরীত কি আমরা জানি? কোসেক থিটা। তো আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? কোসেক থিটায় গিয়ে পৌঁছাবো। দেখো সাইন থিটা 1 বাই সাইন থিটা। এখন কিন্তু সাইন কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল। তারপর কি হবে?
ওয়ান ওয়ান বাই সাইন থিটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি সাইন ইনভার্স থিটা। সাইন ইনভার্স থিটা, উপরে 1 আছে তাই বলে কি -1 থিটা। তো আমরা এটা কি লিখবো যে কসেক থিটা। সাইন থিটার বিপরীত কি? কসেক থিটা। তো সাইন আমরা এটা লিখতে পারি 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা। তো সাইনের বিপরীত কি ভাইয়া? কসেক থিটা। তারপরে দেখো কস থিটা। কস থিটা যদি হয় 1 বাই কস থিটা, তবেই কিন্তু কসের বিপরীত হয়ে গেল। এখন কি হবে? কস ইনভার্স থিটা। ইনভার্স থিটা, ইনভার্সটা কিভাবে আসে আমি আর একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো তো আমি একটা মিনিট, দেখো কজের বিপরীত কি ছিল আমাদের? সেক। কজের বিপরীত কি? সেক। কজের বিপরীত হচ্ছে সেক। তো দেখো এখানে দেখো কজ ইনভার্স থিটা যে আমি লিখছি, মনে রাখবা কোনো একটি যদি ইনভার্স হয়, কোনো যদি একটি ইনভার্স হয় তো ইনভার্সের জন্য উপরে একটি 1 এবং নিচে কি হবে? ওই অংশটি বসে যাবে। কোনো একটি যদি ইনভার্স হয়, ইনভার্সের জন্য উপরে একটি 1 এবং নিচে কি বসবে? ওই অংশটি বসে যাবে। তাহলে কি হবে? মনে করেন 2 ইনভার্স 1 কি হবে? উপরে একটি ইনভার্সের জন্য উপরে 1 আর নিচে 2 হবে। উপরে কি হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 3 ইনভার্স 1 কি হবে? এখানে উপরে ইনভার্সের জন্য উপরে 1 আর নিচে হচ্ছে 3। 5 ইনভার্স 1 তাহলে কি হবে? 5 ইনভার্স 1 কি হবে? উপরে ইনভার্সের জন্য 1 নিচে হচ্ছে 5। এই হচ্ছে ইনভার্সের ঘটনা। এই হচ্ছে আমাদের ইনভার্সের ঘটনা। তারপর আসো দেখো সাইন গেল, কস গেল, কসেক গেল, সেক গেল। দেখো তারপর আসছে আমাদের টেন সাহেব। টেন থিটা 1 বাই টেন থিটা। 1 বাই কি থিটা? টেন থিটা। 1 বাই টেন থিটা। তো এই অংশগুলো কিন্তু আমরা আবার ত্রিভুজের মাধ্যমেও দেখিয়ে দিতে পারি। আমি দেখিয়ে দিব তোমাদের, চিন্তা নাই। দেখো 1 বাই টেন থিটা আমরা কি লিখতে পারি? টেন ইনভার্স থিটা। ইনভার্স কিভাবে আসে, কিভাবে যায় দেখালাম। টেন ইনভার্স থিটা। তো এটাকে আমরা কি লিখতে পারি? টেনের বিপরীত কি? কট থিটা। টেনের বিপরীত কট থিটা। টেনের বিপরীত কি? থিটা। কট থিটা। তো টেন ছিল, কট হলো, কস ছিল, সেক হলো, সাইন ছিল, কসেক হলো। এখান থেকে কি আমরা ওই পাশে পৌঁছাতে পারি না? অবশ্যই পারি। যে কজেকের বিপরীত কি? কজেকের বিপরীত হচ্ছে 1 বাই সেক থিটা। কজেকের বিপরীত কি? 1 বাই সেক থিটা। ঠিক আছে, কসেক থিটা ইনভার্স 1, কসেক ইনভার্স 1 থিটা ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু সাইন থিটা। যেহেতু সাইনের বিপরীত কজ, কজের বিপরীতও সাইন। যেহেতু সাইনের বিপরীত কজ, কজের বিপরীতও কি হবে? সাইন হবে। তারপর কজ, কজের বিপরীত সেক। তো সেক থেকে কি আমরা কজে পৌঁছাতে পারি না? দেখো যে সেকের বিপরীত কি হবে? 1 বাই সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু কি হবে? সেক ইনভার্স থিটা। সেক ইনভার্স থিটা। সেক ইনভার্স থিটা যদি কজ সেক, কজের বিপরীত যদি সেক হয় তাহলে সেক কেন কজের বিপরীত হতে পারবে না? তো সেকের বিপরীত কে? কজ থিটা। দেখো ভুল ক্রমে নি, এই কোনটি না দাও, কোনটি না দিলে কিন্তু অঙ্ক ভুল। তারপর দেখো টেন থেকে আমরা নিয়ে আসলাম কটে। এখন কট থেকে নিয়ে যাব আমরা আবার টেনে। যে এখানে 1 বাই কট, কটের বিপরীত কি হলো? কটের বিপরীত হচ্ছে 1 বাই কট। তারপর এটা আমাকে কি, এটা আমরা কি লিখতে পারি? কট ইনভার্স থিটা। কট ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কট ইনভার্স থিটা যদি 10 হয়ে থাকে, টেনের বিপরীত হয়ে থাকে যে কট, টেনের বিপরীত যদি কট হয় তাহলে অবশ্যই কটের বিপরীত 10। তো কট ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু 10 থিটা। কট ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু 10 থিটা। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে আমরা কিভাবে ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। ত্রিভুজের সাহায্যে কিভাবে প্রমাণ করতে পারি? এটা অতিভুজ।
এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো কি হবে সাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাইনের ক্ষেত্রে সাইনের অংশটি যদি দেখি, সাইন কি হবে? সাইন হচ্ছে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো সাইন ইনভার্স কি? সাইন ইনভার্স থিটা। সাইন ইনভার্স থিটা মানে সাইনের বিপরীত কিন্তু হয়ে গেল। সাইন ইনভার্স থিটা মানে কি? সাইনের বিপরীত হয়ে গেল। আমরা কি লিখবো? সাইনের বিপরীত, যেহেতু অতিভুজ হবে উপরে, অতিভুজ হবে উপরে আর লম্ব হচ্ছে কোথায়? লম্ব হবে আমাদের নিচে। অতিভুজ হচ্ছে হবে উপরে, লম্ব হবে নিচে। তো আমরা কি দেখেছিলাম যে অতিভুজ বাই লম্ব কি হয়? অতিভুজ বাই লম্ব আমাদের কি হয়? তো দেখো এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা, সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব আমাদের কি হয়? কোসেক থিটা হয়। তো দেখলে দেখলে কত সুন্দর মিলে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তারপর যদি আমরা দেখি কজের ক্ষেত্রে, কজ থিটা, কজ থিটা যদি আমরা দেখি, দেখো কজ কি হয়? ভূমি বাই অতিভুজ। কজ কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কজ থিটা, কজ ইনভার্স থিটা, কজ ইনভার্স থিটা মানে কি? কজের বিপরীত হয়ে গেল। কজ ইনভার্স থিটা মানেই কজের বিপরীত হয়ে গেল। এখন কি হবে? অতিভুজ বাই ভূমি। এখন কি হবে? অতিভুজ বাই ভূমি। তো দেখো আমরা কি লিখতে পারি? কজ ইনভার্স থিটা, অতিভুজ বাই ভূমি। আমরা কি দেখেছিলাম? কি শিখেছিলাম আমরা? অতিভুজ বাই ভূমি শিখেছিলাম আমরা সেক থিটা, মনে আছে? অতিভুজ বাই ভূমি আমরা কি পড়েছিলাম? সেক থিটা। তো কজ ইনভার্স থিটা, কজের বিপরীতে কজ ইনভার্স। তো কজ ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। তারপর চলো আমরা দেখি টেনের অবস্থা কি। দেখো টেন থিটা, টেন থিটা কি? টেন হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটা কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তারপর কি? টেন ইনভার্স, টেন ইনভার্স থিটা। টেন ইনভার্স থিটা কি? টেনের বিপরীতে কিন্তু টেন ইনভার্স থিটা। টেনের বিপরীতে টেন ইনভার্স থিটা। যেমন আমি এখানে দাঁড়ানো আছি, আমার বিপরীতে ফোনটি দ্বারা মানে ফোন দিয়ে রেকর্ড হচ্ছে। তো এটা হচ্ছে আমার বিপরীতে ওইটা। টেনের বিপরীত কি? টেনের বিপরীত হচ্ছে টেন ইনভার্স। তো টেন ইনভার্স যদি হয়, যদি আমরা এই পাশে বিপরীত করি, ওই পাশে তো বিপরীত করতে হবে। যেমন ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি এর বিপরীত কি? ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি বাই লম্ব যদি হয়, তো দেখো টেন ইনভার্স থিটা যদি হয়, ভূমি বাই লম্ব কি হবে? কি হবে অনুপাতটি? কট থিটা। কি হবে অনুপাতটি? কট থিটা। তাহলে দেখো সাইন ইনভার্স থিটা হচ্ছে কোসেক থিটা, কোসেক ইনভার্স থিটা হচ্ছে সেক থিটা, আর এখানে টেন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। কিভাবে একটি একটা সাথে সম্পর্কিত দেখলেও তো ত্রিভুজের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। তো তুলে নাও, খাতায় তুলে নাও। অনুপাতগুলো কিন্তু তোমাদের মনে রাখা খুবই 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 প্রয়োজন। অনুপাতগুলো তোমাদের মনে রাখা খুবই প্রয়োজন। তুলে নাও। তারপর দেখো আমি মুছে দিচ্ছি। ত্রিকোণমিতি অনুপাত কিন্তু 6টি। তো একটি আরেকটির বিপরীত কিভাবে হয় এটি কিন্তু আমরা দেখলাম। তো এখন আমাদের আরেকটি অনুপাত রয়ে গেছে। অনুপাতটি হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু, বইয়েতে কিন্তু তোমরা দেখবা যে টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা কিভাবে সম্ভব আমরা একটু দেখি। চলো আমরা একটু দেখি। সরি, টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু কি বলছে? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা কি ভাইয়া?
সাইন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে কি সাইন থিটা, আর কস থিটা কি ভূমি বাই অতিভুজ, কস থিটা কি ভূমি বাই অতিভুজ। তারপর কি করব, এটাকে আমরা যদি ভগ্নাংশগুলোকে উল্টিয়ে দেই, এখানে আছে ভাগ, আমরা যদি গুণ করে দেই তাহলে কিন্তু ভগ্নাংশ উল্টে যাবে। যেমন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ গুণ অতিভুজ হবে কিন্তু এখন উপরে, যে অতিভুজ বাই ভূমি কি হবে, অতিভুজ বাই ভূমি। আমরা লিখেছি যে tan থিটা = sin থিটা বাই cos থিটা। কিভাবে হচ্ছে এটা দেখো, তারপর sin থিটা কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, sin থিটা কি হবে লম্ব বাই অতিভুজ, আর cos থিটা কি হবে ভূমি বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজকে আমরা জায়গায় রাখলাম এবং নিচের ভূমি বাই অতিভুজের ভাগের অংশটিকে আমরা উল্টিয়ে গুণ করে দিলাম, মানে গুণের মাধ্যমে আমরা উল্টিয়ে দিলাম আর কি, যে লম্ব বাই ভূমি গুণ ভূমি বাই অতিভুজ। তারপর আমরা কি করতে পারি, যে এখানে অতিভুজ এবং অতিভুজ যদি কাটা যায় তাহলে কি হয়, দেখো লম্ব বাই ভূমি কি হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যেগুলো আমরা কি জানি, ত্রিভুজ থেকে আমরা কি শিখেছিলাম, লম্ব বাই ভূমি শিখেছিলাম tan থিটা, টেরা লম্বা ভূত, tan থিটা লম্ব বাই ভূমি, tan থিটা কি লম্ব বাই ভূমি। তারপর তো দেখেন এটা মাথায় ঢুকলো কিনা, যে tan থিটা কি লিখলাম sin থিটা বাই cos থিটা, sin থিটা কি লম্ব বাই অতিভুজ, আর cos থিটা কি ভূমি বাই অতিভুজ। আমরা লম্ব বাই অতিভুজ লিখলাম এবং গুণ করে লিখলাম, অতিভুজকে উপরে নিয়ে গেলাম এবং ভূমি নিচে আসলো। বা কোনো একটি ভাগ অংশকে যদি তোমরা এভাবে উল্টাতে চাও, গুণের মাধ্যমে উল্টাতে পারো। যেমন 2/3 বড় একটি ভাগ এবং 5/3, এটাকে তোমরা কি করতে পারো, 2/3 ইন্টু গুণের মাধ্যমে কি বলছি উল্টে যায়, যে 3/5, এখানে 3 কাটা থাকবে 2/5। এভাবে কিন্তু তোমরা ভগ্নাংশকে উল্টাতে পারো, মানে ভাগ যে ভগ্নাংশে আছে ওইটাকে তোমরা উল্টিয়ে গুণ করে দিতে পারো। তারপর দেখো, তারপর গেল আমাদের tan, আর টেনের বিপরীত cot। যদি টেনও যদি একটি কাজ করে, টেনের বিপরীত তো অবশ্যই অন্য একটি কাজ করবে, তাহলে কি করে cot কি করে আমরা দেখি একটু। cot থিটা কি cos থিটা sin থিটা। cos থিটা আমরা কি জানি, cos থিটা জানিয়ে কিন্তু আমরা ভূমি বাই অতিভুজ, cos থিটা আমরা কি জানি ভাইয়া, ভূমি বাই অতিভুজ। আর sin থিটা কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। sin থিটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তারপর কি করব আমরা, ওই যে বললাম গুণের মাধ্যমে তোমরা উল্টিয়ে দাও, ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। তারপর দেখো এখানে উল্টিয়ে দেওয়ার পর কি হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ হবে উপরে আর নিচে হবে কে লম্ব। তোমরা হয়তো কয়েকজন বুঝবা না যে এখানে কি লিখলাম, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কিন্তু নিচে, লম্বের নিচে। তারপর দেখো এখানে অতিভুজ যদি কাটা চলে যায় তাহলে এখানে কি থাকছে, ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব কি জানি আমরা, cot থিটা। তাহলে দেখো cot থিটা cos থিটা বাই sin থিটা। তো এটা কি হয়, cot থিটা কিন্তু ফিরে আসে। তো এই ছিল আমাদের দুইটি রাশি। আমি সামারি করে দিচ্ছি, যে দেখো এখানে tan থিটা sin থিটা বাই cos থিটা গেল একটা, আর cot থিটা cos থিটা বাই sin থিটা, cot থিটা কি cos থিটা বাই sin থিটা। তোমরা এই অংশটি লিখো, আমি আবার তোমাদের এই 6টি অনুপাতের বিপরীতগুলো
লিখে দিচ্ছি, কারণ বেশিরভাগ দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থীরাই এসে বলে যে ভাইয়া আমার ত্রিকোণমিতি তো মাথায় ঢুকে না, কোনটা কার বিপরীত, কিভাবে হলো। তো কিভাবে হলো তোমরা দেখো। তো আশা করি তোমরা এই পর্যন্ত তুলে নিয়েছো। তো দেখো, আমি তোমাদের মূল ভাব হিসেবে, যদিও গণিতের ক্ষেত্রে মূল ভাব বলে কোনো টার্ম নাই, তো দেখো মূল ভাব হিসেবে আমরা কি হবে এত সময় যে আমরা আলোচনা করলাম, দেখো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে কোসেক থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কোসেক থিটা। এক্ষেত্রে তোমরা কি লিখতে পারো, দেখো সাইনের অংশটি কি জানি, লম্ব বাই ভূমি, আর কোসেকের অংশটা কি জানি আমরা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো তোমরা দেখো এখানে কিন্তু সাইন থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা হয় না। ইজ ইকুয়াল টু মানে কি, সমান মানে কি, দেখবা তোমরা যখন মানে এই অংশে আসার পরে, এই সময় আসার পরে, তোমরা ভিডিওর এই সময় আসার পরে দেখবা আমি কিন্তু প্রথমে সাইন থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা যখন লিখেছিলাম, তারপর কিন্তু আমি মুছে দিয়েছি। লিখে আমি কি লিখেছিলাম, লিখেছিলাম যে সাইন থিটা, সাইন ইনভার্স থিটা, তারপর লিখেছিলাম আমি কোসেক ইনভার্স কোসেক থিটা। ঠিক আছে, তো প্রথমে কিন্তু সাইনের বিপরীত করতে হবে, সাইনের বিপরীত করতে হবে, অন্যথায় কোসেক ইনভার্স কোসেক থিটা তোমরা লিখতে পারো। তো ভিতরে কি স্যার কিন্তু জানেন। ঠিক আছে, তুমি বুঝার খাতিরে কি করতে পারো, সাইন ইনভার্স থিটাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর আসো আমাদের কস থিটা। আশা করি এই অংশটির ঝামেলা তোমাদের বুঝাতে পেরেছি। কোসেক থিটা তুমি এখান থেকে ডিরেক্টলি ওইখানে যদি প্রমাণ চাই তুমি যেতে পারবা না। কেন, যে সাইন থিটা তো হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। দেখো সাইন থিটা তো হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, সাইন থিটা কি হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, আর কোসেক হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব কি সমান হতে পারে? অ্যাকচুয়ালি না কিন্তু তারপর কি হবে, দেখো এখানে অংশটি কি হয়, এদিকের ভূমি ওইদিকের ভূমি কি হয়, বাদ যায়, লম্ব। অ্যাকচুয়ালি এমন কোনো অংশই থাকে না, এমন কোনো অংশই কি হয় না, থাকে না। তোমাদের তোমাদেরকে একটু কনফিউশনে রাখার জন্য আমি এই কাজটি করলাম আর কি। যাই হোক, দেখো তারপর cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু কি, sec থিটা। তারপর tan থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তো তোমরা কি করবা, এই অংশগুলোর উপরে কিন্তু একটা ইনভার্স দিয়ে দিবা। তবে এখন দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে, কি হচ্ছে, সাইন থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ, আর cos থিটা ইজ ইকুয়াল টু কি আমরা জানি, cos থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, cos থিটা ইজ ইকুয়াল টু জানি যে অতিভুজ বাই লম্ব। কিন্তু এখানে কি শুধু cos থিটা আছে, কোসেক থিটা আছে, তো আমরা কি লিখবো, কোসেক ইনভার্স আছে, যে কারণে আমাদের লম্বটি ঠিকই উপরে উঠে যাবে এবং ভূমিটি কি হবে, নিচে আসবে, ভূমিটি এখানে নিচে আসবে। ঠিক আছে, তারপর দেখো cos থিটা কি হবে, ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু sec থিটা কি হয়, অতিভুজ বাই ভূমি, কিন্তু এখানে তো sec থিটা না, sec ইনভার্স থিটা। তো কি হবে, ভূমিটি কি উপরে উঠে যাবে আর নিচে হবে কে, অতিভুজ, নিচে কে হবে, অতিভুজ। তারপরে দেখো
টেন থিটা টেন থিটা কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কি হয়? লম্ব বাই ভূমি। তো কট থিটা যদি হতো তাহলে কিন্তু ভূমি বাই লম্ব হতো। এখানে কি কট থিটা আছে? না, এখানে আছে কট ইনভার্স থিটা। তো আমরা কি লিখব? যে লম্ব বাই ভূমি লিখব, লম্ব বাই ভূমি লিখব। তো আশা করি এই কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে, আর এটা কিভাবে আসে তো আমরা একটু আগেই দেখলাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তুলে নাও। তো আশা করি তোমরা এই অংশটি তুলে নিয়েছো। আমি আশা করব তোমরা এই অংশটি কি করেছো? তুলে নিয়েছো। তো আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই রাখছি। আর একটু আমি চাচ্ছিলাম যে তোমাদের কয়েকটি সূত্র যে আছে ওই সূত্রগুলো তোমাদের প্রমাণ করে দেখাবো, কিন্তু ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে আর কি। তোমাদের আমি বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যে রাখবো আর কি, যদিও একটু হয়তো বেশি হয়ে যাবে। তো তোমরা আগামী এই ক্লাসটি দেখবে এবং আগামী লেকচার নাম্বার 3 আমরা দিব, আস্তে আস্তে করে দিব। তো এই পর্যন্ত আমাদের পাশে থাকবে আর কি। তো ধন্যবাদ সবাইকে।